পোস্টারটা দেখেছেন, ধর্ষণ এবং রাজনীতি ক্ষমতার সম্পর্ক। এবং আজকের যিনি বক্তা তিনি অনেক দূর থেকে তিনি আমাদের আহ্বানে সাড়া দিয়ে আজকে তিনি সম্মত হয়েছেন এবং তাকে আমরা পেয়ে আমরা অবশ্যই অত্যন্ত লাভবান হব। আমরা তার কথা শুনবো, আমরা তার কাছ থেকে অনেক কিছু জানবো। যদিও এগুলো অত্যন্ত মানে চর্চিত বিষয়, তাহলেও এই চর্চার তো কোনো শেষ নেই। একটু আগে আমরা যে ইনফর্মাল আলোচনা করছিলাম যে ধর্ষণের কোনো দেশ নেই, কোনো সময় নেই, কোনো কাল নেই, এবং এই মিসোজিনির একটা প্রকার বা একটা প্রকাশ হচ্ছে এই ধর্ষণ। তো উইমেন্স হিস্ট্রি কনক্লেভ যারা আজকে আপনারা অনেকেই হয়তো এর নাম শুনেছেন, অনেকে হয়তো শোনেননি। আমরা দীর্ঘ প্রায় 5 বছর 2020 সালের যখন কোভিডের লকডাউনে আমরা সকলেই প্রায় ঘরে বন্দি, সেই সময় থেকে আমরা এই প্ল্যাটফর্মটি তৈরি করি। এবং আমি ডক্টর ভাস্বতী চ্যাটার্জি এবং আমার সহকর্মী প্রফেসর অপর্ণা বন্দ্যোপাধ্যায়, আমরা দুজনে বাড়িতে বসেই সেই সময় আমরা এই আলোচনা চক্র শুরু করেছিলাম। এবং মূল উদ্দেশ্য ছিল মেয়েদের বিষয়গুলোকে তুলে ধরা। কারণ যেহেতু আমরা জানি যে কোনো মূল স্রোতে এখন যদিও অনেক বেশি চর্চিত, কিন্তু তাহলেও সেটা অনেক সময় অনেক বছর ধরে উপেক্ষিত। নানা বিষয় আছে যেগুলো সবসময় হাইলাইটেড হয় না। তো সেটাই ছিল আমাদের মূল উদ্দেশ্য এবং আমরা সেই থেকে চেষ্টা করে যাচ্ছি। গত 5 বছর হতে চললো প্রায়, তপতিদি বললেন ঠিকই, প্রায় 5 বছর। কারণ 2020 সেপ্টেম্বরে আমাদের প্রথম ওয়েবিনার হয়েছিল এবং বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ, গবেষক তারা যোগ দিয়েছেন আমাদের এই প্ল্যাটফর্মে। এবং বাংলাদেশের সঙ্গে আমাদের প্রথম থেকে একটা নিবিড় সম্পর্ক, কারণ দুজন বিশেষ করে আমাদের একদম ফাউন্ডিং মেম্বার্স হিসেবে তারা প্রথম থেকে ছিলেন, প্রফেসর সোনিয়া নিশাত আমিন এবং প্রফেসর আশা ইসলাম। এরা শুরু থেকেই আমাদের সঙ্গে ছিলেন। আর তাছাড়াও বিভিন্ন সময় আমরা যে ওয়েবিনার করেছি সেখানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মালেকা বেগম ছিলেন। হ্যাঁ, ফলে মানে এরা প্রত্যেকেই শুরু থেকেই, এরা যেহেতু দীর্ঘদিন ধরে মেয়েদের নিয়ে কাজ করছেন, স্বাভাবিকভাবেই আমরা আমাদের আহ্বানে সাড়া দিয়ে এরা প্রত্যেকেই আমাদের সঙ্গে প্রথম থেকেই ছিলেন। তো আমরা একটা জয়েন্ট ওয়েবিনারও করেছিলাম বাংলাদেশের সাথে মানে লেখিকাদের নিয়ে। তো আজকে আমাদের বিষয় ধর্ষণ এবং ক্ষমতা ও রাজনীতি, এবং এই বিষয়ে আমি একটু জাস্ট একটা শুরু মুখবন্ধ আমার করার দায়িত্ব দেওয়া হয়েছে। কারণ যেহেতু আজকে আমরা উভয়ই আমরা মানে কোনো না কোনো দায়িত্ব পালন করি, অন্যদিন বেশিরভাগ দায়িত্বটাই অপর্ণাই নিজের কাঁধে নিয়ে নেয়। আজকে সে একটু বিশেষ কাজে ব্যস্ত এবং সে অনেকটা দূরে আছে, তো সে কারণে আজকে আমার উপর দায়িত্বটা পড়েছে। তো আমরা যেটা জানি যে ভারতবর্ষের পরিপ্রেক্ষিতে আমি বলছি যে আমরা আমাদের 2021-এর যে ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো, যেটাকে NCRB বলা হয়, সেখানে সেই পরিসংখ্যান অনুযায়ী ভারতবর্ষের প্রায় 31,667টি ধর্ষণের অভিযোগ নথিভুক্ত হয়েছে। এবং এটা শুধুমাত্র নথিভুক্ত হওয়া অভিযোগ, এর বাইরে যে অনেক অভিযোগই থাকে যে অভিযোগগুলো নথিভুক্ত হয় না। এবং সেই হিসেব কেউই ছাড় পাননি বলা যেতে পারে। ফলে এটা শুধুমাত্র ভারতবর্ষের ক্ষেত্রে প্রযোজ্য তা নয়, এটা এমন একটা ধর্ষণ, এমন একটা ঘটনা যা সারা বিশ্বের মানচিত্র মানে ভৌগোলিক গণ্ডি অতিক্রম করে এই ঘটনা অহরহ ঘটে চলেছে। এবং এই ধর্ষণ শুধুমাত্র যে দৈহিক আধিপত্য প্রতিষ্ঠা করে তা নয়, ক্ষমতা এবং নিয়ন্ত্রণের রাজনীতির সাথে গভীর যোগাযোগ। ইতিহাস আমাদের শেখায় যে ধর্ষণকে কিভাবে হাতিয়ার হিসাবে যুগে যুগে ব্যবহার করা হয়েছে, বিভিন্ন সময় যুদ্ধ বিঘাত, এমনকি ক্ষমতা প্রতিষ্ঠা করার প্রচেষ্টা, সবকিছুর মধ্যে শুধুমাত্র যৌন হিংসাকে নিয়ন্ত্রণ করা নয়, তার সাথে সামাজিক হিংসার যে তপতিদি আপনি যদি মিউট করেন, তপতিদি আপনি ভিডিও কনফারেন্সে। ঠিক আছে, ঠিক আছে। তপতিদি উনি বোধহয় মানে একটু মাইকটা, আচ্ছা যাই হোক। তো ফলে
ধর্ষণ শুধুমাত্র যৌন হিংসাকে নিয়ন্ত্রণ করে তা নয়, এই হিংসার সামাজিক এবং প্রাতিষ্ঠানিক প্রতিক্রিয়া কি হবে সেটাকেও কিন্তু নিয়ন্ত্রণ করে। ফলে এই পাওয়ার যেটা, ক্ষমতা যেটা, সরি আমি বোঝাতে ভুল করলাম, যে ক্ষমতা শুধু যৌন হিংসাকে নিয়ন্ত্রণ করে না, এর প্রতিক্রিয়া কি হবে সেটাকেও নিয়ন্ত্রণ করে। ফলত ধর্ষণ শুধুমাত্র একটা যৌন হিংসায় সীমাবদ্ধ থাকে না, সেটা একটি রাজনৈতিক বিষয়ে পরিণত হয় এবং যার সাথে জড়িয়ে থাকে ন্যায় বিচারের অধিকার, দায়বদ্ধতা, লিঙ্গ ও অন্যান্য সামাজিক বৈষম্য ইত্যাদি। এবং সাম্প্রতিককালে কলকাতায় একটি বিশেষ ঘটনা আমরা সকলেই জানি, আরজি করের যে ঘটনা, সেই ঘটনা নিয়ে আমাদের সমগ্র পশ্চিমবঙ্গ সহ দেশ উত্তাল হয়ে উঠেছিল এবং তারপরেও এর সমাধান কি হয়েছে সেগুলো পরের প্রশ্ন। তো আজকে আমাদের মধ্যে যিনি প্রধান বক্তা, তিনি হচ্ছেন ডক্টর রেজওয়ানা করিম স্নিগ্ধা, যিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক। তিনি একাধারে গবেষক, এথনোগ্রাফার বা নৃবিজ্ঞানী, সাংস্কৃতিক নৃতত্ত্ববিদ বা কালচারাল অ্যানথ্রোপোলজিস্ট এবং ফেমিনিস্ট বা নারীবাদী। এবং তার চর্চার বিষয়গুলো অত্যন্ত উল্লেখযোগ্য। তিনি ধর্ষণ, হিংসা, লিঙ্গ, যৌনতা, হিজড়া এবং যাদেরকে নন বাইনারি বলছেন, অর্থাৎ আমরা অনেক সময় হয়তো LGBTQ+ অনেক সময় সেই কথা বলে থাকি, তাদেরকেও তিনি তার গবেষণার বা তাদের উৎসাহ তার, এবং কোয়ার স্টাডিজ, ম্যাসকুলিনিটি স্টাডিজ, মিডিয়া এথিক্স, সোশ্যাল রেসপন্সিবিলিটি ইত্যাদি সমস্ত বিষয় তার উৎসাহ, এবং সেগুলো নিয়ে তিনি গত 15 বছরের বেশি সময় ধরে নিরলস চর্চা করে যাচ্ছেন। জাহাঙ্গীর বিশ্ববিদ্যালয় থেকে তিনি স্নাতক হয়েছেন এবং নিউজিল্যান্ডের অকল্যান্ড ইউনিভার্সিটি অফ টেকনোলজি থেকে PhD করেছেন। নারী সত্তার অন্বেষণ নামে 2023 সালে তার একটি বই প্রকাশিত হয়েছে এবং যেটি জানা যাচ্ছে যে বইটি একাডেমিক এবং জনপরিসরে বহুল আলোচিত, কেননা এটা একাডেমিক জগতে বাংলাদেশের ঢাকা শহরের মধ্যবিত্ত নারী সত্তার সম্পর্কিত এটি একমাত্র গবেষণাধর্মী বাংলা বই। অনেক অভিনন্দন রেজওয়ানা করিম স্নিগ্ধাকে। আমি আপাতত আপনাকে আপনি আপনার বক্তব্য শুরু করুন এবং একদম শেষে আমরা কিছু প্রশ্ন যদি নিই, যারা আজকে যোগদান করেছেন তাদের মনে যদি প্রশ্ন জাগে, একদম শেষে ওনার বক্তব্য শেষ হওয়ার পর আপনারা সেই প্রশ্নগুলো করতে পারবেন এবং আশা করছি আমরা একটা সুন্দর আলোচনার মধ্যে দিয়ে আমাদের আজকের আলোচনাটা শেষ করব। ধন্যবাদ। শুরু করুন প্রফেসর স্নিগ্ধা। অনেক ধন্যবাদ প্রফেসর ভাস্বতী চ্যাটার্জী, এবং আমাকে যিনি আসলে যার মাধ্যমে আমি এই প্ল্যাটফর্ম ব্যবহার করার সুযোগ পেয়েছি, অপর্ণা বন্দ্যোপাধ্যায়। আমি ভীষণ রকমের কৃতজ্ঞ যে আমাকে এই প্ল্যাটফর্মে কথা বলার সুযোগ করে দেওয়া হয়েছে, এবং যারা শুনছেন এখানে একটা একাডেমিক আলোচনার প্ল্যাটফর্ম সীমা অতিক্রম করে যেখান থেকে আমরা আলোচনাটা শুরু করেছিলাম, সেই জায়গাটাতে আমার মনে হচ্ছে যে ধর্ষণ নিয়ে আলাপটা সকল সময় চর্চার বিষয়, এবং এর যে একটা তত্ত্বীয় দিক আছে এবং এই আলাপটা করবার খুব প্রয়োজনীয়তা, এটা ওমেন্স হিস্ট্রি কনক্লেভ এই প্ল্যাটফর্মটা যে অনুভব করেছে সেজন্য আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমার আলোচনাটা মূলত আজকে, যেহেতু আমি একাডেমিক ভাবে ব্যাপারটাকে আলোচনা করব এবং একাডেমিক ডিসকোর্স থেকে, প্যারাডাইম থেকে দেখার চেষ্টা করব, সেহেতু আমি এই পুরো প্রক্রিয়াটার মধ্যে ধর্ষণের যে বিভিন্ন তত্ত্ব যুক্ত আছে, সেই তত্ত্বীয় আলাপটাকে আমি মূলত আজকে আনতে চাচ্ছি, যে তত্ত্বীয় আলাপে কিভাবে ক্ষমতা সম্পর্কের রাজনীতির প্রসঙ্গটা আসলে আসে, আর ধর্ষণকে বোঝাবুঝির ক্ষেত্রে এই তত্ত্বীয় আলাপটি যত না তত্ত্বীয়, প্রায়োগিক জায়গায় আমরা এর ব্যবহার করতে ব্যর্থ হচ্ছি বিধায় আমাদের এই প্রক্রিয়াটা কিভাবে চলমান
সহিংসতাতে রূপ নিচ্ছে এবং এগিয়ে যাচ্ছে, পলিসিগতভাবে আমাদের যেই ধরনের ইনপুট দেওয়ার কথা সেই জায়গাটাতে আমরা কোথায় ব্যর্থ হচ্ছি বারংবার, সেই আলাপটাকে আমি আজকে এই প্ল্যাটফর্মে মূলত করতে চাই। তো ধর্ষণের তত্ত্ব আলোচনায় সর্বপ্রথম যে বিষয়টি, যে তত্ত্ব দিয়ে ধর্ষণকে বোঝার চেষ্টা করা হয়ে থাকে হতো আর কি, সেটি ছিল আসলে আমাদের শুধু ধর্ষণ না, আপনি দেখবেন আমাদের যে কোনো চিন্তা জগতে মূলত ইভলিউশনারি যে মডেলটা, এই মডেলটা, এই থিওরিটা খুব বেশি কাজ করে, যেটি ধর্ষণের ক্ষেত্রেও কাজ করে। তো ধর্ষণের যে ইভলিউশনারি মডেল, সেই ইভলিউশনারি মডেলে মূলত একটা জিনিস যেটা খুবই আলোচনায় আসে, সেটি হচ্ছে যে আপনার ধর্ষণের যে প্যাটার্ন হান্টার গ্যাদার সোসাইটি থেকে, অর্থাৎ আমরা জানি যে মানুষ কিন্তু আপনার গোত্রভিত্তিক সমাজে বসবাস করত, এবং আপনি যদি মর্গানের এনশিয়েন্ট সোসাইটি সেখান থেকে যদি আপনি শুরু করি বা যে কোনো জায়গাতেই, এখানে দেখা যায় যে মানুষের মধ্যে পুরো ইভলিউশনারি থিওরি যেটা বলার চেষ্টা করে যে গোত্রভিত্তিক সমাজেই আমরা বসবাস করতাম, এবং এখন পর্যন্ত আমাদের অনেক ধরনের এই যে গোত্র, সেই গোত্রের নাম চেঞ্জ হয়েছে, পটভূমি পরিবর্তন হয়েছে, কিন্তু এই যে গোষ্ঠী চেতনা বোধের চেতনা, সেটা কিন্তু আমাদের খুব একটা পরিবর্তন হয়নি। তো ধর্ষণের ইভলিউশনারি মডেলে বলা হচ্ছে যে যখন এই হান্টার গ্যাদার সোসাইটিটা ছিল, তখন এই আন্ডারস্ট্যান্ডিং অফ রেপ এটা করা হতো, তার কারণ হচ্ছে বাধ্যতামূলকভাবে ভাবা হতো যে এক গোষ্ঠী যখন আরেক গোষ্ঠীকে আক্রমণ করে, তখন এই রেপটা কালচারালি প্রভোকেটিভ হতো, এ কারণে যে সে প্রত্যাশা করতো ধর্ষণের মধ্য দিয়ে রিপ্রোডাক্টিভিটি বাড়াবে। অর্থাৎ এক গোত্রের লোক আরেক গোত্রের লোককে যখন গোত্র দখল করে, তখন সে ওই গোত্রের মধ্যে তার নিজের গোত্র পরিচয়, রক্ত পরিচয়, বংশ পরিচয়, এটাকে এমবেডেড করার জন্য রেপের আশ্রয়টা নিত। এবং এর সূত্রেই দেখা যাচ্ছে যে ইভলিউশনারি থিওরি সবচেয়ে বেশি আলোচিত হয় যখন আমরা ওয়ার ক্রাইম দেখি, অর্থাৎ যুদ্ধের কোনো একটা প্ল্যাটফর্ম যখন আপনি দেখবেন, বাংলাদেশের ৭১ পরবর্তী যুদ্ধে পূর্ববর্তী সময় বলেন, বা আমাদের ব্রিটিশ বিরোধী সময় বলেন, বা আফ্রিকান কালো নারীদের কথা বলেন, সকল ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ওই যে নারীকে বিশেষ করে এখানে আরেকটা বিষয় খুব গুরুত্বপূর্ণ, ইভলিউশনাল থিওরিতে পুরা মোটিভটা ছিল হচ্ছে নারীর কেন্দ্রিক, অর্থাৎ ধর্ষণকে বোঝা হতো এবং হচ্ছে, এখনো হচ্ছে, শুধু হতো না, সেখানে নারী হচ্ছে মূল সাবজেক্ট। অর্থাৎ এখানে ধরেই না হয় রেপটা হবে একজন নারী, এবং নারীকে রেপ করার মূল কারণ হচ্ছে যে সেই গোত্রের উপরে ক্ষমতা অথবা সেই গোত্রকে দখল করার প্রবণতা, এর রিপ্রোডাক্টিভিটিকে নিশ্চিত করা, যাতে করে ওই গোত্রের, ওই বংশের যে লোকজন থাকে তারা যেন তাদের বংশ পরিচয় থিওরির ক্ষেত্রে একটা খুব গুরুত্বপূর্ণ যে এখানে কিন্তু কোন ধরনের অনেকেই এই ধরনের ধারণা করেন যে ইভলিউশনারি থিওরি মেবি সায়েন্টিফিক্যালি কোনো হরমোন, কোনো জিনোম দিয়ে ব্যাখ্যা করার চেষ্টা করে, কিন্তু মজার ব্যাপার এই ইভলিউশনারি থিওরিতে স্পষ্ট করে বলা হচ্ছে এমন রেপ বিষয় বা এই ধরনের বিষয়ে কোনো জেনেটিক ডিটারমিনিজম নাই। এটা কোনো জেনেটিক ডিটারমিনিজমের বিষয় না, রাদার এটা একটা অ্যাডাপটিভ প্রসেস। খুব গুরুত্বপূর্ণ, আমি এটা কেন অ্যাডাপটিভ প্রসেস সেটাতে আমি আসবো একটু পরে। তো ইভলিউশনারি থিওরি কিন্তু বলছে যে রেপের পুরা গল্পটা, খুব চিন্তাটা একটা অ্যাডাপটিভ প্রসেসের মধ্যে দিয়ে যায়, কারণ মানুষ ওই যে যখন সে গোত্র দখল করে, দেখেন আমি আরেকটা যেটা বলছিলাম যে ইভলিউশনারি থিওরি রেপকে বোঝাবুঝির প্রাথমিক পাঠ হলেও আপনারা শুনবেন যে লাভ জিহাদ, খেয়াল করে দেখবেন এই যে কথাগুলা বলা হচ্ছে, লাভ জিহাদ যেটা ইন্ডিয়াতে ভীষণ প্রমিনেন্ট হয়ে যাচ্ছিল, এখানে এগেইন মানে আপনি বিভিন্ন নেমিং দিয়েছেন রেপকে অ্যাডাপ্টেবিলিটির মধ্যে নিয়ে আসার জন্য, অর্থাৎ রেপটাকে আপনি একটা বৈধতা নিয়ে আসার জন্য আপনি নাম দিয়েছেন, নেমিং করেছেন, কিন্তু ওই যে ইভলিউশনারি থিওরি অফ রেপ সেটা যেটা বলছে যে আপনি আসলে মূলত কি করতে চান, আপনার গোষ্ঠী পরিচয়, গোত্র পরিচয়, আপনার এই সকল বিষয়, রিপ্রোডাক্টিভিটি সবচেয়ে ইম্পর্টেন্ট। এবং এখনো দেখবেন যখনই কোনো কোড অ্যান্ড কোড মাইনরিটি, শব্দটা খুব প্রবলেমেটিক,
যে কোনো দেশে আপনি যদি একটু মানে আমরা যদি একটু ফোকাস করি, যেমন কারণ বাংলাদেশে এখন রোহিঙ্গা আছে, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে রোহিঙ্গাদের বংশবৃদ্ধির ব্যাপারটা অনেক বেশি, অর্থাৎ তারা কোনো ধরনের প্রজননগত ইসের ক্ষেত্রে কোনো ধরনের জন্ম নিয়ন্ত্রণের কোনো কিছু অবলম্বন করে না। আবার আপনি যদি চীনের উইঘরে দেখেন, সেখানেও দেখবেন এই ধরনের প্রবণতাটা বেশি। আবার আপনি যদি কাস্ট ওয়াইজ দেখবেন যে যিনি কাস্টের দিক থেকে শিডিউল কাস্ট, দালিত শ্রেণী, তার মধ্যেও দেখবেন এই জন্ম নিয়ন্ত্রণের ব্যাপারটার ক্ষেত্রে তারা আসলে আগ্রহী না। এইটার ক্ষেত্রে যেটা বক্তব্য সেটা হচ্ছে যে এই পুরো প্রসেসে মূলত ওই যে গোষ্ঠী পরিচয়কে টিকিয়ে রাখার একটা চেতনা মানুষের মধ্যে সবচেয়ে বেশি এমবেডেড থাকে। তো রেপ থিওরি বলে যে এই যে গোষ্ঠী পরিচয়, স্বজাতি গোষ্ঠী হোক অথবা আপনার অন্য গোষ্ঠী হোক, অর্থাৎ যিনি মনে করেন ওই যে বললাম যে রোহিঙ্গা কমিউনিটির কথা বললাম, বাংলাদেশের চীনের উইঘরের কথা বললাম, বা এই যে আমি দালিত শ্রেণীর কথা বলছি, বা এসব ক্ষেত্রে এই পুরো বিষয়টাতে ব্যাপারটা এরকম জরুরি না যে আরেকটা গোত্র এসে আপনাকে রেপ করছে। ওয়ার ক্রাইমের ক্ষেত্রে সেটা হয়, কিন্তু এই গোত্রের ভিতরে যেই পুরুষ থাকে তার মূল উদ্দেশ্য থাকে নারীর রিপ্রোডাক্টিভিটিকে নিশ্চিত করার জন্য সে সেই নারীকে অবজেক্টিফাই করে অ্যাজ এ সাবজেক্ট অফ প্রোডাকশন। অর্থাৎ কিভাবে একটা নারীর শরীর, রেপকে এখানে এক ধরনের অ্যাডাপ্টেবিলিটি দেওয়া হয়েছে যে আমি যৌন সম্পর্কের ক্ষেত্রে কোনো কনসেন্ট, কোনো চাহিদা, কোনো ইচ্ছা, কর্তাসত্তা কোনো কিছু গুরুত্বপূর্ণ না, গুরুত্বপূর্ণ হচ্ছে আমার ওই নারীর রিপ্রোডাক্টিভিটিটাকে ব্যবহার করা। এই যে আলাপটা ইভলিউশনারি থিওরিতে কিন্তু ভীষণ রকমের একটা ডমিনেটিং একটা থিওরি। এবং এই ডমিনেটিং থিওরি আমি এই জন্য বলছি যে এখন পর্যন্ত আমরা অনেকে ভাবি যে ইভলিউশনারি থিওরিটা হয়তো বা এই মুহূর্তে কাজ করছে না, কিন্তু এই গল্পটা রেপকে বোঝার ক্ষেত্রে এই থিওরির গল্পটা এরকম না। রাদার রেপকে বোঝার একটা লম্বা সময় পর্যন্ত ওয়েস্টে ইভলিউশনারি থিওরি আপনার খুব গুরুত্বপূর্ণ রোল প্লে করেছে। আমাদের এই প্রাচ্যে এখন পর্যন্ত আপনি দেখবেন প্রায়ই আপনি খেয়াল করবেন এটার একটা মজার সিমিলারিটি আছে। যেমন মনে করেন আপনি দেখবেন আমাদের এখানেও আমরা দেখতে পাই যারা মনে করেন ইসলামিস্ট প্রিচার, ওকে, ইসলামিক প্রিচার বলেন, বা আপনাদের ওখানেও আমি দেখেছি, বা পূজারি বলেন, বা ক্রিশ্চিয়ানিটির যারা প্রিচিং করেন ফাদার বলেন, দেখবেন তাদের সকলের একটা ভীষণ রকমের রিজার্ভেশন আছে যে জন্ম নিয়ন্ত্রণের ক্ষেত্রে। অর্থাৎ আপনি জন্ম নিয়ন্ত্রণ করবেন না, কিন্তু ঠিক আছে, এই যে জন্মটা আপনি নিয়ন্ত্রণ করতে চান না। এবং এই প্রিচিং এর একটা খুব গুরুত্বপূর্ণ দেখবেন তাদের একই ধরনের রিজার্ভেশন আছে ম্যারিটাল রেপ নিয়ে। তারা কখনো মনে করে না, আমি এখানে একদম ইউনিলিনিয়াল ওয়েতে কথাটা বলছি, রিলিজিয়াসলি আমি এখানে বলতে চাচ্ছি যেটা, যে আপনি যদি খুব নিগুড় ভাবে ধর্মগ্রন্থগুলোকে দেখেন, সেটা যে কোনো ধর্মগ্রন্থই দেখবেন, সেখানে বৈবাহিক ধর্ষণের ক্ষেত্রে এই প্রসঙ্গগুলো সামহাউ মিসিং, এবং এটাকে অ্যাকনলেজ করার কোনো চেতনা নাই। এবং যখনই আপনি বৈবাহিক ধর্ষণ নিয়ে আপনি কথা বলতে যাবেন, তখন দেখবেন যে প্রথম রেজিস্ট্যান্সটা এই রিলিজিয়াস গ্রুপ অফ পিপলের কাছ থেকে আসে। কেন আসে? ইভলিউশনারি মডেল এটাই বলতে চাচ্ছে। তার কারণ এই জায়গাটাতে পুরা সেক্সুয়াল অ্যাক্টিভিটিকে এক ধরনের রেপের মধ্য দিয়ে এক ধরনের কনফার্মেশন করা হয়, টু মানে এই কনফার্মেশনের জন্য যে যত বেশি মানুষ হবে তত বেশি আমার ক্ষমতা গ্রহণের সুযোগ হবে, যত বেশি মানুষ হবে আমার কমিউনিটির স্ট্রেংথ বাড়বে, যত বেশি মানুষ ওমেন জন্ম দিবে তত বেশি, এবং ওমেনকে সারাক্ষণ সার্বক্ষণিক আপনার একটা ইসের মধ্যে থাকতে হবে, রিপ্রোডাক্টিভিটির মধ্যে থাকতে হবে, এবং সেক্ষেত্রে রেপ হচ্ছে আপনার জাস্টিফাইড। অর্থাৎ ইভলিউশনারি থিওরি দেখানোর চেষ্টা করে যে রেপ করার বিষয়টা কোনো অ্যাবনর্মাল কিছু না, রেপ করার বিষয়টা ভীষণ রকমের একটা ন্যাচারালাইজ বিষয়। এই আলাপটাকে আবার অনেক ইভলিউশনিস্ট মিসফায়ারিং করে। মিসফায়ারিং কি করে? তারা প্রায় বলার চেষ্টা করে, যাদের একটু পড়াশোনার গভীরতাটা একটু কম, তারা এরকম করে বলার চেষ্টা করে। অনেক ইভলিউশনিস্ট তারা বলতে থাকে কি, যারা ইভলিউশনে বিশ্বাস করে তারা বলবে আপনার রেপ তো নেচারে এক্সিস্ট করে, অর্থাৎ অ্যানিম্যালের মধ্যে এক্সিস্ট করে, এই জন্য রেপের ব্যাপারটা ভীষণ ন্যাচারাল। এটা তাদের আরেকটা আর্গুমেন্ট হয়। কিন্তু এখানে খুব গুরুত্বপূর্ণ ভাবে এই আর্গুমেন্টটা খারিজ হয়ে যায়, কারণ অ্যানিম্যালের
রেপের প্রসিডিউর আপনি যদি গভীরভাবে খেয়াল করেন, সেই অ্যানিম্যাল সাইকোলজির ব্যাপার ক্ষেত্রে যেভাবে আপনার সেক্সকে আমরা এখনো বের করতে পারিনি যে অ্যানিম্যালের কনসেন্টের প্রক্রিয়াটা কি। যারা অ্যানিম্যাল স্টাডিজ করেন, অ্যানিম্যাল বিহেভিয়ার স্টাডিজ করেন, সেখানে নানা ধরনের নতুন নতুন বার্তা আছে। কাজে এখানে এই আলাপটা কতটা রিলেভেন্ট এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, হিউম্যান বিইং কনসেন্ট প্রকাশ করার জন্য তার ল্যাঙ্গুয়েজ আছে, তার সাবকনশিয়াস পার্ট অফ মাইন্ড আছে, কনশিয়াস পার্ট অফ মাইন্ড আছে, যেটা অ্যানিম্যালের মধ্যে মিসিং। অর্থাৎ অ্যানিম্যালের থিঙ্কিং প্রসেসের মধ্যে সাবকনশিয়াস পার্ট অফ মাইন্ডের এক্সিস্টেন্স এখন পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি। তো সেক্ষেত্রে আপনার এই রেপকে বোঝাবুঝির জায়গাটাতে বহু মানুষই মনে করছেন ইভলিউশনারি মডেলে যে এটা অনেক সময় ন্যাচারাল একটা ফেনোমেনা এবং ন্যাচারাল এটা এক্সিস্ট করে, দেয়ারফর হিউম্যান বিং এর মধ্যে এই যে রেপের চর্চাটা আসলে চলমান। এই প্রক্রিয়াটা অনেকেই মনে করছে যে এখানে মূলত চান্সেস অফ প্রেগন্যান্সি এটাকে নিশ্চিত করার জন্যই এই জোরপূর্বক শারীরিক সম্পর্ক স্থাপন, যেটাকে আমরা রেপ হিসেবে এই মুহূর্তে আইডেন্টিফাই করে থাকি, যখন এই আলাপটা করা হয় তখন এই ভাষাটা তো তখন আসলে এক্সিস্টই করতো না। এবং এই ভাষাকে এক্সিস্ট করাটাই একটা অনেক গুরুত্বপূর্ণ আলাপ হয়ে দাঁড়ায় পরবর্তী যখন আপনার এই ইভলিউশনারি মডেল অফ রেপকে ক্রিটিসাইজ করা শুরু হয়, প্রথমত ভাষার আলাপ দিয়ে। অর্থাৎ আপনার এই যে ল্যাঙ্গুয়েজ, যে ল্যাঙ্গুয়েজে মূলত রেপ করার ধর্ষণের ব্যাপারটাই ছিল মিসিং, যে রেপ এবং ধর্ষণ এবং শারীরিক সম্পর্ক, যৌন সহিংসতা, সেক্সুয়াল ভায়োলেন্স, অ্যাসল্ট, এই ভাষাগুলা কিন্তু আপনার 1970s এর দিকে, যখন আরো থেকে একটু আগে মূলত খুবই গুরুত্বপূর্ণ বই যেটি ব্রাউন মিলারের বইয়ের নাম ছিল হচ্ছে এগেইনস্ট আওয়ার উইল। হ্যাঁ, তো এই ব্রাউন মিলারের যে বইটা, এই বইটা যখন প্রথম আসে, এই ফিচার্স ধরে মূলত এই ইভলিউশনারি থিওরি অফ রেপের ক্রিটিসিজম শুরু হয় এবং আমাদের ফেমিনিস্ট অ্যাসপেক্ট অফ রেপ, এই আন্ডারস্ট্যান্ডিংটা তখন অনেক বেশি সামনে আসতে থাকে। তো ব্রাউন মিলারের এই বইটা যখন প্রথম বের হয়, তখন উনি প্রথম একটা জিনিস যেটা বলতে চান সেটা হচ্ছে যে এই আলাপে যে কতগুলো ল্যাঙ্গুয়েজ, মনে করেন যে রেপ অ্যাসল্ট, এই যে আলাপগুলো, সেক্সুয়াল ভায়োলেন্স, এই আলাপগুলো মিসিং ছিল। বরঞ্চ উনি একটা বলতে চাচ্ছেন যে রেপ একটা প্রসেসের অংশ। কিরকম প্রসেস? যে প্রসেসে শুধুমাত্র উনার কোটেশনটা আমি একটু বলি। উনার কোটেশনটা এরকম: রেপ ইজ এ প্রসেস অফ ইন্টিমিডেশন বাই হুইচ অল ম্যান কিপ অল ওমেন ইন এ স্টেট অফ ফিয়ার। অল ম্যান কিপ অল ওমেন ইন এ স্টেট অফ ফিয়ার। তার মানে উনি বলতে চাচ্ছিলেন যে এটা ওই শুধু রিপ্রোডাক্টিভ ইস্যু না। উনি প্রথমে এই আলাপটা সামনে নিয়ে আসেন যে এখানে মূলত একটা ফেয়ারের একটা ভয়, একটা ভীতি, এই বিষয়টাই হচ্ছে এখানে মূলত কাজ করে, যার মূল থিম হচ্ছে প্যাট্রিয়ার্কি। ব্রাউন মিলারের যে গল্পটা আসে সেখানে উনি বলতে চান যে এখানে প্যাট্রিয়ার্কি, ওমেনের যে সাবমিসিভনেস, অর্থাৎ এখানে ওমেন যে সাবমিসিভ থাকবে এবং এই সাবমিসিভ হয়ে থাকার একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে মূলত আপনার পুরুষের যৌন সহিংসতাকে বৈধতা দেওয়ার চেষ্টা করা হয়। এটিকে আরো ডমিনেন্ট আকারে নিয়ে আসে মিশেল ফুকোর যে বই আমরা জানি, ভীষণ নাম করা বই, হিস্ট্রি অফ সেক্সুয়ালিটি এবং ডিসিপ্লিন অ্যান্ড পানিশ। তো এই ফেমিনিস্ট থিওরি অফ রেপ যখন আলোচনায় আসে, তখন আরেকটা গ্রুপে খুব গুরুত্বপূর্ণ পার্ট হয়ে দাঁড়ায় হচ্ছে ফুকোডিয়ান অ্যাসপেক্ট অফ পাওয়ার অ্যানালাইসিস। এবং সেইখানেই একটা ভাগ করে যে বিষয়টাকে বলা হয় সেটা হচ্ছে যে প্রথমত আপনার আমাদের যে বডি আছে, এই বডিটাকে ডিসিপ্লিন করা হয়। এই যে ডিসিপ্লিন এন্ড পানিশের ফুকোর যে আইডিয়া, সেখানে কেমন, যেমন মনে করবেন ফিমেল বডি কতগুলো বডিলি ডিসকোর্স তৈরি করা হয়েছে, কতগুলো বডিলি আইডিয়া আমাদের মাথার মধ্যে তৈরি করা হয়েছে। বডিলি আইডিয়াটা কিরকম? যেমন মনে করেন ফেমিনাইন বডি সেক্সুয়াল অ্যারাউজাল তৈরি করে। আমরা বাই ডিফল্ট এমন ডিসিপ্লিনের মধ্যে দিয়ে যাই যেখানে আমার ডিসকোর্সটা এরকম যে একটা ফেমিনাইন বডি আপনার সেক্সিস্ট হয়,
অর্থাৎ আমরা কিন্তু আমাদের চেতনাতে ভাবতে পারি না মেল বডি সেক্সিস্ট হয় না, অর্থাৎ একটা সময় গেছে ফিমেল বডি, এবং আপনি দেখবেন আমাদের ভাস্কর্য, আমাদের আপনার মনুমেন্টস, আমাদের পেইন্টিং, এখানে একটা গুরুত্বপূর্ণ সাবজেক্ট হিসেবে ওয়ার্ল্ড ওয়াইডই একটা প্রবণতা থাকে যে নারীর দেহকে কেন্দ্র করে, নারীর বডিটাকে কেন্দ্র করে আপনি শিল্প চর্চা করছেন। তো ফেমিনিস্টরা বলা শুরু করে এই যে আপনি শিল্প চর্চা করছেন এবং ওখানে যখন লেখা হয় সে কবিতাতে নারীর, আপনি জীবনানন্দ দাশের কবিতা নেন, সেখানে খেয়াল করে দেখবেন যে ওখানেও নারীর চুল নিয়ে এক ধরনের সেটি কামনীয় চুলকে, এখানে পোয়েট্রি যতটা গুরুত্বপূর্ণ তার থেকে গুরুত্বপূর্ণ একটা বিষয় হয়ে দাঁড়ায় হচ্ছে দ্য বডি কনস্ট্রাকশন আইডিয়া, বডির যে নারী বডির যেটাকে বলা হচ্ছে ফেমিনাইন বডির ডিসকোর্সকে প্রতিষ্ঠা করা। অর্থাৎ আপনি এই পুরো প্রক্রিয়ার মধ্যে দিয়ে আমরা যেটা করি সেখানে হচ্ছে যে আমরা ফিমেল বডির মধ্যে এমন কিছু কম্পোনেন্ট তৈরি করি যেটা কিনা পসিবিলিটি তৈরি করে। কিসের পসিবিলিটি তৈরি করে? রেপ করার পসিবিলিটি তৈরি করে, সেক্সুয়াল অ্যারাউজাল হওয়ার পসিবিলিটি তৈরি করে। এবং এই যে পসিবিলিটি, এই পসিবিলিটিটা এতটাই এমবেডেড যে আমাদের যে রিসেন্ট এই 2025-এও আমাদের দেখবেন রেপ নিয়ে আলাপগুলা আমাদের বডি অ্যাটায়ার নিয়ে হয়। আমরা যে আলাপটা করি যে অমুকে কোড অ্যান্ড কোড শরীরটা এরকম হতে হবে, স্লিম হতে হবে, বা স্লিম হলেও হবে না। একটা সময় কিন্তু আমাদের এমনও আছে যে আপনি দেখবেন যে ওমেন বডি যৌনতায় পরিপূর্ণ হবে, অর্থাৎ ভারী বডি, অর্থাৎ যে বডিটা হেভি, সেটা একটা যৌনতার ডিসকোর্স তৈরি করেছে। এখন ট্রেন যাচ্ছে স্লিম বডির যৌনতার ডিসকোর্স তৈরি করা। আপনি দেখবেন যে কখনো কখনো আমাদের যে আর্ট ফর্মে, যেমন মনে করেন ভরতনাট্যম একটা নাচ, আমরা জানি ভরতনাট্যম মূলত মন্দিরে এটা কোর। তো এখানে খেয়াল করে দেখবেন যে ভরতনাট্যমে সামহাও যেই নারীর নিতম্ব কোমরের পরের যে অংশ, সেটিকে নিয়ে এক ধরনের রোমান্টিকতা আছে। আবার একই জিনিস আপনি গল্পটা পাবেন ব্রাজিলিয়ান সাম্বা নাচের ক্ষেত্রে। সেখানেও দেখবেন যে নারীর একটা বডি পার্টকে দ্য নেম অফ আর্ট, দ্য নেম অফ কালচার, সেক্সুয়াল অ্যারাউজালের সাথে কানেক্ট করা হয়। অর্থাৎ এই ডিসকোর্স গুলাকে খুব সুচারুরূপে মাথার ভিতরে ঢুকিয়ে দেওয়া হয়েছে টু পারসিভ ওমেন অ্যাজ অ্যান অবজেক্ট। ওমেনকে আমি পারসিভ করব, তাকে আমি সেক্সুয়ালি ভায়োলেন্ট হয়ে যাব তাকে দেখলে। এবং এই যে এখন যে আমরা আলাপ করি যে অমুকে ওই পোশাকটা পরেছে দেখে পোশাক নিয়ে যে ধর্ষণের যে দ্বন্দ্ব, যে আলাপ, যে কন্টেম্পোরারি যে ডিবেট, এই ডিবেটও মূলত এমবেডেড হয়েছে সেই ডিসকার্সিভ থট প্যাটার্নস থেকে, যেখানে আপনি মনে করছেন যে ওমেন এই বডিটা হচ্ছে সেক্সিস্ট একটা বডি, এই অ্যাটায়ারটা হচ্ছে সেক্সিস্ট অ্যাটায়ার, এই অ্যাটায়ারটা হচ্ছে সেক্সিস্ট অ্যাটায়ার না। কোন অ্যাটায়ারে গেলে, কোন পোশাক পরে গেলে আমি সেক্সুয়ালি ভেরি মাচ হব, কামনীয় হব, এবং সেই কামনীয়তার কারণে পুরুষ আমাকে রেপ করছে। এই লেম ডিসকোর্সটা আপনি দেখবেন ভীষণ ভাবে আমাদের দেশে তো বটেই, আমি যতটুকু জানি ইন্ডিয়াতে বলেন বা ইভেন ওয়েস্টে বলেন, এইটা খুবই একটা এই কন্টেম্পোরারি ওয়ার্ল্ডে একটা খুব আলোচিত একটা ডিবেটেবল টপিক। এই ডিবেটেবল টপিকটাকেই মূলত ফেমিনিস্ট থিওরিরা যখন মিশেল ফুকোর এই ডিসিপ্লিন অ্যান্ড পানিশ বইটার মধ্য দিয়ে উনি দাবি করছেন, ওনার যে বক্তব্যটা সেটা হচ্ছে যে আসলে আমরা যুগ যুগ ধরে নারীর বডিটাকে, ফিমেল বডিটাকে এমন ভাবে শেপ আপ করেছি, এমন কতগুলো ডিসকোর্স তৈরি করেছি, যে ডিসকোর্স আমাদের মাথার মধ্যে এই আইডিয়া তৈরি করেছে যে যৌনতার ধারক এবং বাহক, যৌনতার, আবারও বলছি, যৌনতার ধারক এবং বাহক কেবল একটি নারী শরীর, এবং এই নারী শরীরের বিভিন্ন অংশ দেখার মধ্য দিয়ে পুরুষের কামনা তৈরি হতে পারে। এই কামনার বহিঃপ্রকাশ
বহিঃপ্রকাশ হিসেবে পুরুষ যৌন সহিংসমূলক আচরণ করে থাকে। এই গল্পটা মূলত আপনার ফেমিনিস্ট থিওরিতে আলোচনা করা শুরু করা হয় এবং এখানে এই আলোচনার ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণভাবে একটা কথা বলে, যেমন আরেকজন আছে ভিকি প্লাজা। হ্যাঁ, তো ভিকি প্লাজারও একটা কোটেশন আমি বলতে চাই। সেখানে বলা হয়েছে যে ওমেন আর রেপড বিকজ দে আর রেপেবল and women are rapable because they are women। মানে আপনি আমার চিন্তার মধ্যে ওই ডিসকোর্সের মধ্য দিয়ে আমার মাথার ভিতরে এটা তৈরি হয়েছে, আমার সোসাইটিতে এই ডিসকোর্স তৈরি হয়েছে যে নারী রেপের যোগ্য, এবং নারী রেপের যোগ্য বলেই নারীকে রেপ করা হয়। নারী যদি রেপের অযোগ্য হতো, আপনি যদি নারীকে রেপের অযোগ্য বিবেচনা করতেন, তাহলে কখনো নারীকে নিয়ে আপনার রেপের সকল গল্প, ধর্ষণের সকল গল্প রচিত হতো না। কারণ রেপ শুধু নারী হয় না, রেপ শিশুও হয়, রেপ পুরুষও হয়, রেপ একজন একটা এনিম্যালও হয়, পশুও হয়। এবং অনেকগুলো কেস আমি পড়েছি যেখানে দেখা যাচ্ছে ইন্ডিয়াতেই সম্ভবত অনেকগুলো কেস এরকম আসছে যে দেখা যাচ্ছে যে পশুকে মানুষ ধর্ষণ করছে। তো এর কারণ কি? তাহলে এখানে যে আলাপটা আসা শুরু করে যে আপনি ওই রেপগুলোকে অ্যাকনলেজ কখনো করেন নাই বা দেখা হয়নি কখনো। নারী ছাড়াও যে আরো বিষয় আছে রেপ করার, আরো সাবজেক্ট থাকতে পারে যাদেরকে আপনি রেপেবল অবজেক্ট হিসেবে বিবেচনা করতে পারেন। এইটা আমাদের ব্রেইনে, আমাদের ডিসকার্সিভ, আমাদের থট প্রসেসের মধ্যে কখনো আমরা কনজিউমই করতে পারি নাই। তার কারণ হচ্ছে আমরা সচেতন ভাবে ভাবছি যে এই ডিসকার্সিভ কারণে যে নারী হচ্ছে একমাত্র সত্তা বা বিইং যাকে ধর্ষণ করা যায়, এবং নারীকে ধর্ষণ করাটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ, নারীকে ধর্ষণ করাটা হচ্ছে কামনীয়, নারীকে ধর্ষণ করাটা জায়েজ, নারীকে ধর্ষণ করাটাই হচ্ছে স্বাভাবিক। খুব শুনতে খটোমটো হলেও এটাই সত্যি যে আমার আপনার পারসেপশনে কোনো, আপনি চিন্তা করে দেখেন, আমরা নর্মালি বলতে থাকবো আমরা একটা নিউজ পড়ছি, নিউজের মধ্যে কেউ একজন নারীকে ধর্ষণ করেছে, একজন নারীকে ধর্ষণ করেছে, আর কেউ একজন শিশুকে ধর্ষণ করেছে, অথবা কেউ একটা গরুকে ধর্ষণ করেছে, অথবা নেক্রোফিলিয়া মানে হচ্ছে মৃত ব্যক্তিকে আপনার এই করা, মৃত ব্যক্তির সাথে ব্যক্তিকে ধর্ষণ করা বা সহিংসতা যেটাই বলেন না কেন, ধর্ষণ শব্দটা ওখানে আসবে না, কারণ এখানে ওই এগেইন মৃত ব্যক্তির কনসেন্ট দেওয়ার সুযোগ থাকে না। এখন এই আলাপগুলো যখন আসে তখন আপনি যত সহজে বলেন কি পরিমাণ বিকৃত, দেখেছো মানুষের রুচি, কিন্তু যখন নারীকে রেপ করেছে পুরুষ, তখন কিন্তু আমরা এত সহজে বিকৃত কথাটা বলছি না। তার মানে এখানে আলাপটা যেটা আসছে যে আপনি এই ধর্ষণের এই পুরো প্রক্রিয়াতে আমরা যেটা করেছি, ধর্ষণের একটা নর্মালাইজেশন করেছি। এই ডিসকার্সিভ ডিসকোর্স গুলোকে দিয়ে, এই ক্ষমতার চর্চাগুলোকে দিয়ে নারীকে ধর্ষণ করার একটা নর্মালাইজেশন প্রসেস তৈরি হয়েছে। যে নর্মালাইজেশনের প্রসেসে আপনি দেখবেন যে যিনি ধর্ষণ করেন তার পক্ষে অনেকগুলো মানুষ হাজির হয়ে যায়। তখন আপনার যুক্তি তৈরি হয়, ও ওরকম পোশাক পরেছে দেখে এরকম হয়েছে, ও এমন আচরণ করেছে দেখে এরকম হয়েছে। এই আলাপগুলো তখন চলে আসে। তার কারণ হচ্ছে এই প্রসেসের মধ্যে দিয়ে আমরা যাই। এখন এই প্রসেসের মধ্যে থেকেই কিন্তু আপনার পরবর্তীতে যেটা আসে, যে একটা গুরুত্বপূর্ণ আলাপ আসে যে সোশ্যাল কনস্ট্রাকশন থিওরি। সোশ্যাল কনস্ট্রাকশন থিওরি বলে কি, এই ডিসকোর্স ইটসেলফ কতগুলো লিগালিটির প্রসেস তৈরি করে। অর্থাৎ আপনি লিগাল বিহেভিয়ার তৈরি করেন, হ্যাঁ, আপনি লিগাল ডিসকোর্স তৈরি করেন, এবং এই লিগাল ডিসকোর্স যখন আপনি তৈরি করেন তখন সচেতন ভাবে আপনি কি করেন, ওই প্রসেসের মধ্য দিয়ে যান। যেটা প্রমাণ হচ্ছে যে দেখেন, মনে করেন ধর্ষণের সংজ্ঞা কি। টিপিক্যালি ধর্ষণকে আমরা কিভাবে বুঝি? টিপিক্যালি আমরা ধর্ষণের সংজ্ঞাতে বুঝি যেটা হচ্ছে যে এটা একটা ভ্যাজাইনাল, আমাদের দেশে এখন পর্যন্ত কিন্তু ভ্যাজাইনাল, ঠিক আছে, অথবা এনাল পেনিট্রেশন ইন দ্য অ্যাবসেন্স অফ লফুল কনসেন্ট। ধর্ষণের টিপিক্যাল ডেফিনেশনটা হচ্ছে আপনি ভ্যাজাইনাল অথবা এনাল পেনিট্রেশন ঘটাবেন ইন দ্য অ্যাবসেন্স অফ লফুল একটা কনসেন্টের মধ্য দিয়ে। আপনি কনসেন্ট দেন না, এটার মধ্যে দিয়ে। কোন দেশে শুধু ভ্যাজাইনালি পেনিট্রেশনের কথা বলা হয়েছে, এনাল পেনিট্রেশনকে অ্যাকনলেজ করা হয়নি। এখন ধরেন আমেরিকার মতো একটা রাষ্ট্রে, আমেরিকার কিন্তু ধর্ষণের লটা সব স্টেটে সমান না। যেমন আমেরিকার ওয়াশিংটন ডিসি
ওয়াশিংটন ডিসিতে সবচেয়ে বেশি জেন্ডার নিউট্রাল রেপের ডেফিনেশন আছে। সেটা কিরকম? সেখানে বলা হচ্ছে যে আপনার এই পেনিট্রেশনটা এটা অ্যাজ এ অবজেক্ট হতে পারে, একটা সেক্স অর্গান হতে পারে, অফ ভ্যাজাইনা, এনাস এবং মাউথ। স্পষ্টত তারা বলছে যে এখানে ভ্যাজাইনা হতে পারে, এনাস হতে পারে এবং মাউথও হতে পারে। আবার এখানে যে নট নেসেসারি একটা পেনিসের পেনিট্রেশন লাগবে, এটা একটা অবজেক্টও হতে পারে। তো ওয়াশিংটন ডিসির এই ধর্ষণের যে লটা, সেটা মূলত জেন্ডার নিউট্রাল এবং সেটা বেশ কি বলবো, মানে ফেমিনিস্টদের দ্বারা বা অন্যান্য স্কলারদের দ্বারা খুবই সমাদৃত। কিন্তু মজার ব্যাপার, এই একই দেশ আমেরিকাতে জর্জিয়া স্টেটের ল এক্সট্রিমলি ন্যারোলি আপনার খুবই মেল ডমিনেন্ট। কেন? এবং জর্জিয়াতে আপনার শুধুমাত্র ভ্যাজাইনা, যেটা আমি আপনাকে বললাম যে ধর্ষণ হবেই হচ্ছে যদি কোনো ভ্যাজাইনাল পেনিট্রেশন হয়, এবং সেখানে বাই ডিফল্ট আপনি যখন ভ্যাজাইনা বলছেন তখন আপনার মাথার মধ্যে এগেইন শুধু ওমেন আছে। এবং খেয়াল করে দেখেন সেখানে কিন্তু এনাল স্নিগ্ধা, আপনার স্ক্রিনটা ফ্রিজ করে গেছে, শুনতে পাচ্ছেন? আপনার কথা শোনা যাচ্ছে না, আপনার স্ক্রিনটা ফ্রিজ করে গেছে। উনি তো মিটিং থেকে বেরিয়ে গেলেন। সরি, আমার মনে হয় নেটে একটু ঝামেলা হয়েছিল। সরি। না, ঠিক আছে। আচ্ছা, এখন শোনা যাচ্ছে আশা করি। ওকে। সো এখানে যেটা হচ্ছে যে ধর্ষণের ক্ষেত্রে আপনার বাই ডিফল্ট এখানে দেখা যাচ্ছে যে জর্জিয়া স্টেটে এটা এক্সট্রিমলি একটা ফিমেল কেন্দ্রিক একটা ধর্ষণের আলাপ, এবং এই আলাপে যেটা হয়েছে যে আপনার ইলিগাল ডিসকোর্স গুলোর মধ্যে দিয়ে যখন আসা শুরু করলো, তখন কিন্তু এই আলাপগুলো আসা শুরু করে যে রেপিস্ট, অফেন্ডার্স, সেক্সুয়াল অফেন্ডার্স, এগুলা বা চাইল্ড মলস্টার, এই পুরো প্রক্রিয়ার যেমন সিমিলারিটি আছে তেমন এটার মধ্যে ডিফারেন্সও আছে। অর্থাৎ সহিংসতা, যৌন সহিংসতার আলাপের মধ্যে তখন বিভক্তি করণের বিষয়গুলো আমাদের লিগ্যাল ডিসকোর্সে ঢোকার পরে কিন্তু আমরা এই আলাপটা করতে পারছি। যেমন মনে করেন এখন পর্যন্ত আমরা মেরিটাল রেপ নিয়ে আলাপ করতে পারছি না। তার কারণটা কি? তার কারণ হচ্ছে আমরা লিগ্যাল ডিসকোর্সের ভিতরে অনুপ্রবেশ করতে পারি নাই। যখনই আপনি লিগ্যাল ডিসকোর্সের ভিতরে আমরা আমাদের অ্যাক্টিভিজম বলেন বা আমাদের এই বিষয়গুলো যখন ঢুকবে, তখন আপনার এই আলাপটার মধ্যে একটা ভিন্নতা আসবে। এখন এই সকল আলাপের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা আসে আপনার খুবই ডমিনেটিং আলাপ কন্টেম্পোরারি জায়গাতে, সেটা হচ্ছে পাওয়ার। তার কারণ হচ্ছে আপনার ওই গোত্র সম্পর্ক বলেন, রিপ্রোডাক্টিভিটির কথা বলেন, আপনার এই প্রত্যেকটা জায়গাতে মূল বিষয়টা কাজ করছে হচ্ছে ক্ষমতাটা কার কাছে আছে। অর্থাৎ কে ডিসকোর্স তৈরি করতে পারে, কার ডিসকোর্স তৈরি করার ক্ষমতা আছে, কার আইন তৈরি করার ক্ষমতা আছে, বাসার মধ্যে কার ক্ষমতা আছে। এমনকি শিশুকে যখন রেপ করা হয় সেখানেও বেসিক্যালি ক্ষমতা সম্পর্কের আলাপটা আসে। ওমেন, নারী যৌনতার মধ্যে ভীষণ রকমের সাবমিসিভ থাকবে। এই সাবমিসিভনেস ইটসেলফ আপনার একটা ক্ষমতা সম্পর্ক দিয়ে তৈরি করা হয়েছে। আমাদের মাথার মধ্যে আছে যে নারী সাবমিসিভ হচ্ছে একটা আইডিয়াল যৌন চর্চার একটা খুবই বৈশিষ্ট্য। অর্থাৎ যখনই নারী সাবমিসিভ হচ্ছে সেটা আপনার আমার জন্য একটা আইডিয়াল যৌন চর্চা। এবং আপনি খেয়াল করবেন ম্যাসকুলিনিটির ক্ষেত্রেও পুরুষের ম্যাসকুলাইন হয়ে ওঠার
যে প্রসেস, সেই প্রসেসে খুব গুরুত্বপূর্ণভাবে কাজ করে হচ্ছে যে এখানে যিনি পুরুষ আছেন তিনি সেক্সুয়ালি ভায়োলেন্ট হতে পারেন কতখানি। এমনকি হাজবেন্ড ওয়াইফের সম্পর্কর ক্ষেত্রে আপনি খেয়াল করে দেখবেন যে বিভিন্ন সময় আমরা যখন কোনো কন্ডোমের অ্যাড দেখি, হ্যাঁ, বা এই ধরনের যে অ্যাড গুলো হয়, অ্যাডভার্টাইজ গুলারও কিন্তু একটা ডিসকোর্স আছে। সেই ডিসকোর্সে ভাবাই হচ্ছে যে পুরুষ এখানে সেক্সুয়ালি ভীষণ রকমের অ্যাগ্রেসিভ, অর্থাৎ পুরুষের সেক্সুয়াল অ্যাগ্রেসিভনেস পৌরসত্বের সাথে কানেক্টেড, এবং নারীর সেক্সুয়াল ডিজায়ার, তার যে কর্তা সত্তা, কর্তা সত্তা থাকে, অর্থাৎ সেক্সুয়াল রিলেশনশিপে নারী কখনোই তার কর্তা সত্তাটা নিশ্চিত করতে পারছে না। নারীর কর্তা সত্তাকে বরাবরই সেক্সুয়াল ডিসকোর্সে আপনার একদম অ্যাবসেন্টলি দেখা হচ্ছে। এই যে অ্যাবসেন্টলি দেখা হচ্ছে, এই দেখার পুরো প্রক্রিয়াটা থেকেই মূলত ক্ষমতার চর্চার প্রসঙ্গটা অনেক এমবেডেড আকারে আসে, যেখানে বলা হচ্ছে যে আপনার পোস্ট মডার্ন যারা আছেন মূলত তারা কিন্তু যখন এই রেপ থিওরিকে দেখা শুরু করেন, তারা তখন বলেন এই ক্ষমতা চর্চার ক্ষেত্রে ব্যাপারটা এতখানি হয়েছে যেটা আসলে ভীষণ রকমের বিতর্কের সৃষ্টি করে, একটা অনেক বড় ধাক্কা দেয়। সে ধাক্কাটা কি জানেন? এখানে একটা কথা বলা হয় যে ওমেনের এক্সপিরিয়েন্স, হ্যাঁ, আপনি যে নারীর অভিজ্ঞতার কথা বলেন, এবং এই পোস্টমডার্নিস্টরা মূলত যারা অ্যাক্টিভিস্ট ফেমিনিস্ট, আমি আবারও বলছি অ্যাক্টিভিস্ট ফেমিনিস্টদেরকে ভীষণ রকমের কটাক্ষ করে। তার কারণ হচ্ছে তারা বলেন যে সেখানে ধর্ষণের অভিজ্ঞতাগুলাকেও, ধর্ষণের শিকার নারীকেও মূলত ক্ষমতা সম্পর্ক দিয়ে পিক করা হয়। সকল ধর্ষণ নিয়ে আপনি আমি অরিড হই না, সকল ধর্ষণের ক্ষমতা নিয়ে, ধর্ষণের অভিজ্ঞতা নিয়ে, ধর্ষণের শিকার নারী নিয়ে অ্যাক্টিভিজম হচ্ছে না। অ্যাক্টিভিজমটাও হচ্ছে ওই ক্ষমতা সম্পর্কের নারীকে নিয়ে যখন ধর্ষণের শিকার করা হচ্ছে, অথবা ব্রুটালিটির বিচারে। কতটা ব্রুটালিটি এখানে করা হয়েছে। আরজি করে যখন মারা যাচ্ছে একজন ডাক্তারও সিকিউর না, আমাদের মাথার মধ্যে এটা কাজ করছে যে নারী ডাক্তার হলে সিকিউর না, কিন্তু পোস্টমডার্নিস্টরা বলছে যে রেপের অভিজ্ঞতাতে ওই নারী ডাক্তার হলে সিকিউর না। এটা তো আলাপের কথা ছিল না। আমরা তো কেউই সিকিউর হচ্ছে না। রেপের গবেষণা বলছে ঘরের ভিতরে তো আপনি সিকিউর না। বাইরের সিকিউরিটির প্রসঙ্গ যেরকম আছে, ঘরের ভেতরের সিকিউরিটিটাকে আমরা কি করেছি? মেনে নিয়েছি, একটা মানার প্রক্রিয়া আছে আমাদের। কিন্তু বাইরের অপরিচিত ব্যক্তি দ্বারা ধর্ষণের যেই প্রসেস, এটা মানার প্রবণতাটা আমাদের এখনো আসে নাই। তার কারণ এটা না যে আমরা রেপ ভিকটিমের ট্রমা নিয়ে আতঙ্কিত, রাদার আমরা ক্ষমতা সম্পর্কের মধ্যে থাকা নিয়ে আতঙ্কিত। বাইরের কোন একটা ঘটনা যখন আসে তখন ক্ষমতা সম্পর্কের চর্চার একটা নেকেড পাওয়ার আমাদের সামনে চলে আসে দেখে ওটা নিয়ে যেভাবে আমি আপনি রিয়েক্ট করি, ঘরের ভিতরের ক্ষমতা সম্পর্কের বলয়ে আমরা সেই ক্ষমতা সম্পর্ক ওইভাবে দেখি না, বা দেখতে চাই না, বা দেখতে পারি না বলে সেটা নিয়ে আমরা আসলে রিয়েক্ট করি না। এই পুরো প্রসেসের ক্ষেত্রে রেপের আলোচনাতে যে জায়গাটায় যে একটা আরো বেশি আসে, আলাপ আসে নিউ প্যারাডাইমের শিফটিং এ, সেখানে এখানে আরেকটা কথা বলা হয় যে আপনার ধর্ষণটা তাহলে কি? এই যে ধর্ষণকে বোঝাবুঝির পাটে আপনি কখনো সেক্স ইটসেলফ সেটাকে আমরা মহিমান্বিত করেছি, ধর্ষণকে দেখা হচ্ছে একটা যৌন কর্ম হিসেবে, অথচ ধর্ষণ কখনোই যৌনতার সাথে কানেক্টেড না। অর্থাৎ কাউকে দেখে যৌন অ্যারাউজাল হচ্ছে, কাউকে দেখে যৌন সহিংসতার মানে ধর্ষণ করতে ইচ্ছা করছে, এই পুরা ডিসকার্সিভ চর্চাটা হচ্ছে একটা পাওয়ারফুল গোষ্ঠীর একটা নির্মাণ। অর্থাৎ পুরুষের ভাষা এটা, রাষ্ট্রের ভাষা এটা, ধর্মের ডিসকোর্স এটা, আপনার এই সমাজের যে প্যাট্রিয়ার্কি যে চেতনা, সেই চেতনার ডিসকোর্স এটা। তার কারণ এই পুরা সকল জায়গাতে নারী পুরুষের না, প্যাট্রিয়ার্কি চর্চা করে এরকম হাজারটা যে নারী আছে তাদের চর্চার ডিসকোর্স এটা। তার মানে হচ্ছে এখানে মূলত আপনি যেটা করেছেন, ধর্ষণটাকে একটা ইন্ডিভিজুয়াল অ্যাক্ট হিসেবে দেখার কোনো সুযোগ নাই। ধর্ষণটা মূলত একটা কালেকটিভ অ্যাক্ট, অর্থাৎ কোনো ব্যক্তি আসলে ধর্ষণের শিকার হন ব্যাপারটা এরকম না। একটা কালেকটিভ ফোর্স, একটা কালেকটিভ ডিসকোর্স, একটা ক্ষমতার চর্চা যে মননটাকে তৈরি করে, সমাজের চোখে যে মননটা তৈরি করে, সেই কালেকটিভ ফোর্সেরই দায়টা একজন মানে পুরুষ তার ঘাড়ে নিয়ে সে মনে করে যে আমি এটাই আমার
যৌনতা প্রকাশের মাধ্যম, এটাই আমার ক্ষমতা প্রকাশের মাধ্যম, এটাই আমার সহিংসতা। আমি কোনো নারীকে আপনার দেখবেন যে দীর্ঘদিন আপনার মিডিয়া থেকে শুরু করে আপনার ডিসকোর্স দিয়েছেন না, যে সিনেমা হয়েছে, যে কোনো পুরুষ কি যেন সিনেমার নাম ছিল, দিল, হ্যাঁ, এই ছবিতে আপনি দেখবেন যে এরকম দেখা যাচ্ছে যে তুলে নিয়ে যাচ্ছে, আপনার তুলে নিয়ে যেয়ে যাওয়া যাচ্ছে এবং তাকে ধর্ষণ করাটা হচ্ছে এক ধরনের পুরুষের ক্ষমতার চর্চার অংশ। আপনি যদি এরকম কেউ যদি রাস্তায় আপনাকে অপমান করে, কোনো পুরুষকে আপনি অপমান করেছেন, অপমানের প্রতিশোধ নিতে হবে তাকে রেপ করে। তো এই যে এই পুরোটা হচ্ছে একটা কালেকটিভ ফোর্স, এটি কোনো ইন্ডিভিজুয়ালের ব্যাপার না। পুরুষকে আপনি অপমান করতে পারেন না, পুরুষকে আপনি একটা কথা বলতে পারেন না, তার পৌরুষত্ব নিয়ে কথা বললে সে আপনাকে তুলে নিয়ে যেতে পারে, সে আপনাকে যৌন আক্রমণ করতে পারে। এই চর্চা আপনি এজন্য করেন না যে এটা একটা ইন্ডিভিজুয়াল অ্যাক্ট, ওই নারী আর ওই পুরুষের অ্যাক্ট, ধর্ষণের গল্পটা ওই নারীর আর ওই পুরুষের, অথবা ওই ভিকটিম আর ভিকটিমের। আমার আপনার মাথার মধ্যে যে চেতনা আছে, ক্ষমতার যে চর্চা আছে, এই পুরো ক্ষমতার চর্চারই একটা বহিঃপ্রকাশ হচ্ছে ওই ধর্ষণ যিনি করছেন তার ওই একটা। কাজেই ধর্ষণকে আসলে কোনোভাবে একটা ইন্ডিভিজুয়াল অ্যাক্ট দিয়ে দেখার সুযোগ নাই, রাদার ধর্ষণকে বুঝতে হবে একটা কালেকটিভ ফোর্স অফ অ্যাক্টের মধ্য দিয়ে। আমি এখানেই আসলে থামছি, তার কারণ আমি দেখতে পাচ্ছি যে এই কলটা 3 মিনিটের মধ্যে কেটে যাবে। আমার প্রশ্ন যদি থাকে আমি তাহলে সেখান থেকে আরো হয়তো বা ফার্দার কথা বলবো। আসলে লাইনটা কেটে গেছে একবার, আরেকবার কাটার আগে আমি আসলে আপনাদের কাছে যেতে যাচ্ছি। গুগল মিটে এতদিন ধরে মিটিং করছি, কিন্তু আজকে সামহাউ দেখাচ্ছে যে গুগল মিট উইল এন্ড সুন। জি জি, এটা 2 মিনিটের মধ্যে, আমিও ঠিক বুঝতে পারলাম না যে কেন এটা হওয়ার কথা না। এটা এক্সটেন্ড বলছে, এক্সটেন্ড করলে একটা মানে আপগ্রেড করতে হবে, একটা সাবস্ক্রিপশন নিলে তবে তুমি এক্সটেন্ড ভার্সন পাবে। এটা আমাদের আগে কখনো আমরা এই সমস্যার মোকাবিলা করিনি। তো আমরা যেটা করতে পারি, আপনারা সকলে যদি সম্মত হন, তাহলে আমি আবার আরেকটা লিংক ক্রিয়েট করে ফেলতে পারি, হয়তো 2 মিনিট মাঝখানে একটা গ্যাপ দিয়ে, মানে আপনার কথা বলার, কারণ 2 মিনিটের মধ্যে এখন আলোচনা তো শেষ হবে না, এটা তো খুবই বাজে ব্যাপার। জি দিদি, এখন 1 মিনিট আছে, আমি সেজন্য কারণ ভীষণ ভালো আলোচনা হচ্ছে। হ্যাঁ, তাহলে আমি আরেকটা চেষ্টা করো, বিশাল ওয়েট। আমি আরেকটা লিংক ক্রিয়েট করে, তাহলে আমি কিভাবে আপনাদের সবাইকে, আমি জানি না, আমরা তোমার হোয়াটসঅ্যাপে রেখে নিচ্ছি, তুমি সেটা বলে দাও। তোমার হোয়াটসঅ্যাপে ফেমিনিস্ট কনক্লেভের পাতায় দিয়ে দাও। হ্যাঁ ঠিক আছে, দেখছি। আর আমাকে স্নিগ্ধাকেও আমি পাঠিয়ে দিচ্ছি, তাহলে উনি যাদেরকে শেয়ার করেছেন তাদের করা যায়। খুব ভালো লাগছে স্নিগ্ধা, খুব ভালো লাগছে। না, আমি আসলে খুব তাড়াহুড়া করে শেষ করলাম এই সময়টার জন্য, আমার কথা আসলে শেষ হয়নি। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, শেয়ার করে দাও, আমরা দিয়ে দিচ্ছি অলরেডি যারা